বিকাল ৪টে। আবরার আর আনায়া প্রবেশ করে চৌধুরী বাড়িতে। আনায়ার শরীর এখন অনেকটা সুস্থ। পরপর ২টা স্যালাইন দিয়েছে, রক্তের আর ভিটামিনের। তাই শরীরে আগের থেকে অনেকটা শক্তি পাচ্ছে। মুখের কোণেও হাসি লেগে আছে। আনায়া আবরারের বুকে মাথা ঠেকিয়ে হেঁটে আসে। আবরার এক হাতে আগলে রেখেছে পিছন দিক থেকে। দুইজন ড্রয়িং রুম প্রবেশ করতেই চোখ পড়ে আয়েশা বেগমের। আয়েশা আর আমজাদ বসেছিল দুইজন। হঠাৎ করে এইভাবে আশায় ভরকে গিয়েছে দুজন। আয়েশা ইস্তপায়ে এগিয়ে আসে, উদ্বিগ্ন হয়ে পড়েছে। ও আনায়া, কি হয়েছে মা? শরীর ঠিক আছে তো? আনায়া মাথা তুলে তাকিয়ে মুচকি হেসে বলে, কিছু হয়নি আম্মু, ঠিক আছি আমি। আনায়ার জবাবে সন্তুষ্টি হয়নি আয়েশা। তিনি আর চোখে ছেলের পানে তাকিয়ে রয়েছে। ততক্ষণে আমজাদও এসে পাশে দাঁড়ায়। দুইজন একসাথে তাকিয়ে রয়েছে ছেলের পানে, যেন অপরাধী শনাক্ত করছেন দুইজন। আবরার দুইজনের দিকের এক পলক তাকিয়ে মুখ দিয়ে চ চ উচ্চারণ করে বলে, কি হয়েছে ওর? কি করেছ তুমি? বাবার কড়ায় চটে যায় আবরার, কিন্তু মুখ ফুটে কিছু বলেনি। গম্ভীর কণ্ঠে বলে, বাদু হচ্ছ তুমি। ও, ঠিক হয়ে যাবে, আমজাদ বেখেয়ালিভাবেই বলে বসেন। আবরারের কথাটা মাথায় ঢুকতে কিছু সময় লাগে। কথাটা বুঝতেই চোখ দুইটা বড় বড় করে ফেলে। আয়েশা বেগমও হেসে ওঠে। আনায়া লজ্জায় মাথা নিচু করে রাখে। এ তো খুশির খবর, মিষ্টি ছাড়া এই খবর দেওয়া যাবে না। কথাটা বলে ছেলের দিকে তাকিয়ে আমজাদ বলে, এ তো সুন্দর একটা খবর, ভালো খবর, হাসি মুখেরও দিতে পারতে। মুখটা এমন প্যাঁচার মতো করে রাখো কেন সবসময়? জন্মের করে মধু না দিয়ে করলার রস দিয়েছে, তাই মিষ্টি কথা বের হয় না। আমজাদ আর কথা বাড়ায় না। এই ছেলের সাথে কথা বলা বৃথা। কোনো কিছুর ঠিকঠাক উত্তর কখনো দিবে না। তিনি ওয়াফিকে ডাকতে ডাকতে বেরিয়ে যায় মিষ্টি রান্নার উদ্দেশ্যে। আয়েশা বেগম রান্নাঘরের দিকে পা বাড়ায়, সকলের জন্য বিকেলে নাস্তা তৈরি করবেন। আনায়ার জন্য ফলের রস। আয়েশার চোখে পানি চিকচিক করছে। দীর্ঘ ৯ বছর পর মেয়েটাকে তার ছেলে যে মেনে নিবে, সেটা কখনো ভাবেননি তিনি। মেয়েটার শান্তি দেখে তার নিজের মনের ভেতর একটা শান্ত হাওয়া বয়ে যাচ্ছে। আয়েশা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে কাজে হাত লাগায়। তার কাছে সাহায্য করার জন্য দীপ্তি বেগম এগিয়ে আসে। দুইজন হাসি ঠাট্টায় কাজ করছে। গত ২ দিন যাবৎ সাদিয়ার সাথে যোগাযোগ করতে পারেনি রাতুল। ইয়ামিনের বিয়ের ব্যস্ততার জন্য সময় পাচ্ছে না। বাগানের ছোট্ট রুমে বাসর সাজানোর সময় মনে পড়ে মেয়েটার কথা। পকেট থেকে ফোন বের করে বাহিরের দিকে পা বাড়ায়। হাতে ফোন নিয়ে বাগানের দিকে এগোতে নাম্বার ডায়াল করে। পরপর কয়েকবার রিং হয়েই রিসিভ করে সাদিয়া। রাতুল গলা খাকারি দিয়ে বলে, ভালো আছো? আজ তো মুরগির রান। আসলে ইয়ামেনের বিয়ের জন্য সময় পাইনি খোঁজখবর নেওয়ার, তাই অন্তরের অন্তঃস্থল থেকে সরি। আমি চৌধুরী বাড়ির গেটের সামনে, এগোন আপনি। সাদিয়া। রাতুল ফোনটা পকেটে রেখে গেটের দিকে এগিয়ে যায়। ছোট ছোট পাড়ে গেটের দিকে যায়। এপাশ ওপাশ টাকাতেই চোখ যায় দূরে হেঁটে আসা একদম পাবলিকের দিকে। রশ্মি, আলিফ, শিমুল আর সাদিয়া সবাই কথা বলতে বলতে এসে হাজির হয় তার সামনে। রাতুলের চোখ যায় আলিফ আর শিমুলের ওপর। দুজনকে দেখেই মেজাজ সপ্তম আসমানে পৌঁছে গেছে ইতিমধ্যে। বিরক্ততে মুখ কুচকে পাশে ফিরতেই খুশি হয়ে যায়। খুশিতে লাফিয়ে ওঠে মন। আরে রশি যে, কি খবর তোমার? রশ্মি মুখের কোণে হাসি টেনে মিনমিনে গলায় বলে, ভালো গেছে শ্বশুরবাড়ি। ২ বান্ধবের বিয়ে হয়ে গিয়েছে, আমি এখনও সিঙ্গেল। সালার জিন্দেগি। রাতুল কিছু বলতে যাবে তার আগেই চোখ পড়ে সাদিয়ার উপর। কটমট চোখে তার দিকে তাকিয়ে আছে। রাতুল সেই দিকে এক পলক তাকিয়ে চিন্তায় পড়ে। আল্লা গো, এ কোন মুসিবত! একা ছিলাম, ভালো ছিলাম। যখন তখন সুন্দরী মেয়ে দেখলেই প্রপোজ করতে পেরেছি। আর এখন এই কি জল্লাদ পেডি, তাকাতেই পারি না। এটারে বিয়ে করলে তো জিন্দগি বরবাদ হয়ে যাবে। বিয়ের কথা মাথায় আসতেই দুপাশে মাথা দোলায়। না না, বিয়ে জীবনেও না। একা আছি, শান্তিতে আছি। বিয়ে করলে রাতুল তুই শেষ। একজন নিয়ে থাকতে হবে, অন্য মেয়ে পছন্দ হলেও কথা বলা যাবে না। প্রপোজ তো দূরের কথা। বিয়ের দরকার নাই ভাই, জীবন বরবাদ হয়ে যাবে। সাদিয়ার ধাক্কায় রাতুলের ভাবনার ছেদ ঘটে। আজকে এখানে দাঁড়িয়ে রাখার চিন্তা করছেন নাকি? সাদিয়ার কথায় রাতুল কিছু বলে না। সোজা হাঁটা ধরে বাড়ির উদ্দেশ্যে। তার পিছন পিছন সকলে আসছে। ড্রয়িং রুম পেরিয়ে দোতলায় পা রাখে সবাই। আবরারের রুমে বেরিয়ে পাশের রুমে যায়। রশ্মি আর আলিফ একবার আনায়াকে দেখার আগ্রহ জাগালেও আবরারের কথা শুনে আর পা বাড়ায়নি ওইদিকে। নিস্তব্ধ রুমের এক কোণে জড়সড় হয়ে বসে আছে মারিয়া। হাতে ইয়ামিনের ফোন ঘাটাঘাটি করছে। পিছন থেকে রশ্মির গলা শুনে পিছনে ফিরে তাকাতেই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। হাসি হাসি মুখ করে এগিয়ে যায় সবাইকে নিয়ে খাটে বসে গল্পে মেতে ওঠে সকলে।
আবরারের সাথে রুমে আসার পর থেকে 3 বার বমি করেছে আনায়া। ফলের রস মুখে নিতেই গা গলিয়ে আসে। দৌড়ে ওয়াশরুমে যায়। গড়গড় করে বমি করে অবস্থা খারাপ হয়ে পড়ে। শরীর একদম নিস্তেজ হয়ে পড়ে। আবরার পাজা কোলে তুলে রুমে নিয়ে আসে। আনায়ার নিস্তেজ মুখের দিকে তাকিয়ে রয়েছে। চোখে মুখে গম্ভীরতা আর চিন্তার ছাপ স্পষ্ট। আবরার খাটে শুয়ে দিয়ে ওয়াশরুম থেকে একটা বালতি এনে নিচে রাখে। আনায়া মাথা উঁচু করে দেখে আবরারের কাণ্ড। বালতি এইখানে রাখছেন কেন? গা গুলিয়ে আসলে যেন দৌড়ে ওয়াশরুমে যেতে না হয় সেজন্যই নিয়ে এসেছি, শুয়ে ছুঁয়ে বমি করতে পারবে। আনায়া খাটের কোণে মাথা এলিয়ে দিয়েছে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠেছে। প্রিয়জনের কেয়ার, এক অদ্ভুত শান্তি বয়ে যায় বুকের ভিতর। আনায়ার মুচকি হাসির দিকে তাকিয়ে আবরার মাথার নিতে হাত দিয়ে তুলে মুখের সামনে গ্লাস ধরে। আনায়া ফলের রসের দিকে তাকিয়ে নাক মুখ কুঁচকে ফেলে। খাবো না, এক্ষুনি আবার বমি শুরু হয়ে যাবে। খেয়ে বমি করো। খেয়ে বমি করলে সমস্যা নেই, শরীর এতটা খারাপ হবে না। খালি পেটে থাকলে তো সমস্যা। আনায়া এক চুমুক দিতেই গা গুলিয়ে আসে। এক মুহূর্ত থেমে নিজেকে সামলে নেয়, কয়েকবার শুকনো ঢোক গিয়ে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে এনে গ্লাসে চুমুক দেয়। গ্লাস ফাঁকা হতেই আবরার 2টো ডিম মুখের সামনে ধরে। আমি ডিম খাবো না, কি বিচ্ছিরি বাজে গন্ধ। নাক টিপে খেয়ে থালো, লক্ষ্মী মেয়ের মতো। আনায়া কথা না বলে শুয়ে পড়ে, আষ্টে পৃষ্ঠে কম্বল জড়িয়ে। আবরার মুখের দিকে থেকে কম্বল সরিয়ে মাথা তুলে বলে, এতগুলো দিন আমাকে উপোস রাখবে? কষ্ট লাগবে না জান? আনায়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে। কিছুক্ষণ চুপ থেকে রয়। আবরার সেই সুযোগে হাতের ডিমটা মুখে পুড়ে দেয়। আনায়া নাক মুখ কুচকে চিবাকে শুরু করে। পরপর কয়েকবার চিবিয়ে পাশ থেকে ঢকঢক করে পানি খায়। বাগানের ছোট রুমের দরজার সামনে বড় বড় করে লেখা বাসর ঘর। তার ঠিক সামনেই চেয়ার পেতে বসে রয়েছে রাতুল। তার আশেপাশে দাঁড়িয়ে রয়েছে এই গ্যাং: সাদিয়া, রশ্মি, আলিফ, শিমুল, ওয়াফি। রুমের দরজায় বড় একটা চাইনিজ তারা ঝুলছে। ইয়ামিন হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করতে নিলেই চোখ যায় রাতুলের দিকে। তোরা এখানে কেন? রাতুল দাঁত কেলিয়ে বসে রয়েছে। তার পাশেই রশ্মি। টাকার জন্য 70,000 দিয়ে তারা খুলে দেয়। আমার বইয়ের কাছে আমি যাব, তোদের টাকা দিব কেন? টাকা না দিলে এইখানে ঘুমিয়ে পড়েন ভাইয়া। রশ্মিন কথাই ইয়ামিন আর কিছু বলেনি। মুখ কুচকে পকেট থেকে একটা 1 লাখ টাকার বান্ডিল বের করে দেয়। রাতুন সাত বাড়িয়ে টাকা নিয়ে তালা খুলতে ইশারা করে। ইয়ামিন হুড়মুড়িয়ে প্রবেশ করে রুমে। রাতুল দরজায় কান পেতে দাঁড়িয়ে রয়েছে। বাকিরা দলে যেতে নিলে বাধার সাথে রাতুল। আসল মজা দেখছে যা গাধার দল। অন্ধকার রুমের নীল রঙের ডিম লাগে চলছে। খাটের মাঝখানে লালা রঙের শাড়ি পরে বসেছে রয়েছে মারিয়া, মাথায় মস্ত বড় ঘোমটা। ইয়ামিন দৃঢ় পায়ে এগিয়ে যায়, 1 পা করে এগোচ্ছে আর বুকের ধুকপুক বেড়ে চলেছে। ইয়ামিন ছোট ছোট পায়ে খাটের কোণে, মারিয়ার সামনে বসে। বুকের ভেতরের অস্থিরতা বাড়ছে। কাঁপা কাঁপা হাতে ওড়নায় ধরতেই বিকট শব্দে খাট ভেঙে নিচে পড়ে। মারিয়ার ওড়নায় টান পড়তেই ঝুঁকে পড়ে। খাট ভাঙার শব্দ বাহির থেকে শব্দ করে হেসে ওঠে রাতুল সহ সবাই। ইয়ামিন বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে দরজা খুলতেই রাতুল বলে ওঠে, আমার বন্ধুর পাওয়ার আছে বলতে হবে। শুরুতেই খাট ভেঙে গেল, হেসে কি হবে আল্লাহ জানে। তুই ভালো কবে হবি? কাল। ইয়ামিন কানে টেনে ধরে। রাতুল জুড়ে চেঁচিয়ে ওঠে। তাদের এমন চিৎকারে চেঁচামেচিতে আবরার বড় বড় পা ফেলে নিচে এগিয়ে আসে। ধমকে ওঠে জোরে, বাদরের দল, মানুষ হবি না তোরা? তোদের মা যে অসুস্থ সেটা জানিস না? এরকম ছোটদের মতো এখনও চিৎকার চেঁচামেচি করছিস? আর একবার যদি আমার কানে শব্দ যায় তাহলে বরফের পানিতে চুবাবো। নিজের মতো কথা শেষ করে আবার এগিয়ে যায় আবরার। আশেপাশে সাদিয়া ছাড়া আর কেউ নাই। সবাই আবরারে থমকে চলে গিয়েছে। ইয়ামিনও দরজা লাগিয়ে দিয়েছে। রাতুল নিচে বসে পড়ে, পাশে সাদিয়াকে বসায়। ওরা কি করছে গো এখন? লুডু খেলছে। সাথে সাথে রাতুল পকেট থেকে মোবাইল বের করে লুডু বের করে খেলতে শুরু করে। চলবে।